কয়েকদিন আগে প্রসেনজিৎ চৌধুরী মারাঠায় মানে মহারাষ্ট্রে একটা দিচ্ছিলেন আর কি। ওখানে তার সঙ্গে বেশিরভাগই বাঙালি, দু তিনজন হিন্দিভাষী এবং মারাঠিভাষী লোক ছিল। তাদের মধ্যে তিনি একটা ছবি করার ব্যাপারে কথা হচ্ছিল, তার সাক্ষাৎকারী ছিলেন একজন বাঙালিতে কোশ্চেন করছিলেন। তো তিনি বলেন যে ভাই বাংলা, ইউ শুড কন্টিনিউ ইন ইংলিশ। তো প্রসেনজিৎ চৌধুরী ইংলিশে বললেন কিছুটা। তো এই নিয়ে গোটা বাংলায় একটা তোলপাড় যে তিনি কি বাংলা বলতে লজ্জা পান। তো এই ধরনের একটা লজ্জার ব্যাপারটা বাংলাদেশে বা কলকাতায় এগুলো প্রচুরভাবেই আছে। কিন্তু তামিল তেলেগু এরা কিন্তু তামিল তেলেগু মালায়ালাম বা কান্নাড়া বলতে তারা লজ্জা পায় না, কারণ তারা দেখা যাচ্ছে যে 700 কোটি বাজেটের মুভি করে, 500 কোটি বাজেটের মুভি করে, বলিউডের সাথে পাল্লা দেয়। আর বাঙালি 5 কোটি বাজেটের মুভি করতে পারে না। তাহলে ওরা আবার সেই পরিমাণ কামাইও করছে। তারা তামিলরা 3টা সায়েন্স নোবেল পেয়েছে, আর এরা একটাও সায়েন্স নোবেল পায়নি। এই সায়েন্স নোবেল পেয়েছে, তামিলরা 3টা সায়েন্স নোবেল পেয়েছে, তামিলরা 3টা সায়েন্স নোবেল পেয়েছে। কিন্তু বাংলা 30 কোটি বাঙালি একটাও সায়েন্স নোবেল পায়নি, না ঢাকার না কলকাতার। আর ইসের সায়েন্স নোবেল পেয়েছে, নাম কি বলে, মানে তামিলরা 9 কোটি মানুষ 3টা সায়েন্স নোবেল পেয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা কালচারালি কিছু পিছনে পড়ে আছি বলেই প্রসেনজিতের মধ্যে একটা আত্মবিশ্বাস। প্রসেনজিৎ কি বাঙালি না? ওই জায়গাটায় তার বাংলা বলতে কি ভালো লাগতো না? সবাই বাঙালি। কিন্তু এখানে একটা বাঙালির আত্মবিশ্বাসহীনতা তৈরি হয়েছে। সেই আত্মবিশ্বাসহীনতার জন্য আমি কিছু আত্মসমালোচনা করব বাঙালিদের কী ধরনের, কারণ তামিল তেলুগুদের মধ্যে আত্মবিশ্বাসটা আসলে কী করে, বাঙালির মধ্যে আত্মবিশ্বাসহীনতাটা কীভাবে তৈরি হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রসেনজিতের আত্মবিশ্বাসহীনতা নিয়ে অনেক কথা হচ্ছে। প্রসেনজিৎ কেন মহারাষ্ট্রের বাঙালি সবাই বাংলা চালিয়ে যেতে পারলেন না? বাঙালি উপস্থাপক কেন হিন্দি বলতে বললেন বা ইংলিশ বলতে বললেন? তামিলরা তো সব জায়গায় তামিল চালিয়ে যায়। তামিল তেলুগুদের কোথাও আত্মবিশ্বাস অভাব হয় না, কিন্তু বাঙালি বরাবরই মূলে হাত দিচ্ছে না। বাঙালি হিন্দিকে মোকাবেলায় প্রথম থেকে প্রতারণা আশ্রয় নিয়েছেন, সেই বঙ্কিম থেকে শুরু। তাহলে আমরা বঙ্কিমকে নিয়ে একটু অ্যানালিসিস করি যে বাঙালি আর সাথে হিন্দির সম্পর্ক কী, দার্শনিক সম্পর্ক কী। বঙ্কিম বলতেন উত্তর ভারতের কথাই বলবো না, কারণ উত্তর ভারত মুসলমানের গোলাম সাংস্কৃতিকভাবে। এই যদি হয় তাহলে আপনি তাদের মুসলমানের গোলামি থেকে যৌক্তিকভাবে সাংস্কৃতিকভাবে মুক্তি দেন। কিন্তু সে যোগ্যতা বঙ্কিমচন্দ্রের ছিল না। বঙ্কিমচন্দ্রের ছিল মিথ্যা কথা ইতিহাস লেখার বা ঐতিহাসিক উপন্যাস লেখার যোগ্যতা। ফলে বঙ্কিমচন্দ্র বাংলা বাদে গোটা ভারত থেকে বাইর হয়ে গেছেন। তা বঙ্কিমচন্দ্র এখন গোটা ভারতের কেউ পড়ে না, শুধু বন্দে মাতরম গানটি টিকে আছে। কারণ ওই যে বুদ্ধদেব বসু বলেছিলেন যে নজরুলের লেখাগুলো ছোট, কিন্তু আমরা সেই কথাটা একটু ঘুরিয়ে বলতে পারি যে ইসের লেখাগুলো বন্দে মাতরম ছোট গান বইলা, বিরাট উপন্যাস না বইলা এটা গোটা ভারতে চলছে। তাইলে কারণ তাইলে এই যে জিনিসটা বুঝতে হবে যে তাইলে তিনি কেন এই ঐতিহাসিক উপন্যাস লেখায় সফল আর উত্তর ভারতের মোকাবেলায় বঙ্কিমচন্দ্র অসফল হলেন? কারণ মিথ্যা কথা দিয়ে ঐতিহাসিক উপন্যাস লেখা যায়, ইতিহাস লেখা যায়, কাউকে মোকাবেলা করা যায় না। কারণ মিথ্যা কথা বললে যখন সে তো আপনার সাথে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করে, আপনি সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবেন, তো কাজেই তার যুক্তির আপনি মোকাবেলা করতে পারবেন। উত্তর ভারতের যে স্যার সৈয়দ বা এই যে নাম কি বলে মির্জা গালিব, এর একটা নাম উল্লেখ পর্যন্ত বঙ্কিমের উপন্যাসে আপনি কোথাও পাবেন না। কিন্তু স্যার সৈয়দের লেখায় আপনি বঙ্কিমচন্দ্রের নাম পাবেন। কাজেই তারা বাংলাকে অ্যাভয়েড করছে না উত্তর ভারতের লেখা, কিন্তু বাঙালি উত্তর ভারতকে অ্যাভয়েড করেছে সে বঙ্কিমের আমল থেকে, এবং তারা মিথ্যা কথা বলেছে। এখন আমরা দেখি যে প্রতারণা করলে কি হয়। আসলে প্রতারণা করলে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তো আত্মবিশ্বাসের অভাব হেমন্ত, উত্তম কুমার সবার মধ্যেই ছিল। আবু সাইদ আইয়ুব, যিনি গৌরী আইয়ুবের জামাই, এবং ধীরেন্দ্র মোহন দত্ত নয় পাটনার একজন ফিলোসফির অধ্যাপক ছিল, তার জামাই, তিনি নিজেও ফিলোসফিতে পড়াশোনা ছিল। তো এই আবু সাইদ আইয়ুব তিনি দেখা যাচ্ছে তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। তিনি একটা বই লিখলেন, বইটার নাম হলো গিয়ে গালিবের গজল থেকে, কিন্তু তিনি ইকবালের গজল থেকে লেখার সাহস করতে পারলেন না। তিনি রবীন্দ্রনাথের সাথে ইকবালের তুলনা করলেন, অথচ তিনি রবীন্দ্রনাথের সাথে ইকবালের তুলনা করতে সাহস পাননি, কিন্তু রবীন্দ্রনাথের সাথে মির্জা গালিবের তুলনা করেছেন। কিন্তু মির্জা গালিব রবীন্দ্রনাথের এই 64 বছর আগে জন্ম, আর তিনি মানে আবু সাইদ মির্জা গালিবের উপর বই লিখেছেন, মীর তকিমুরের উপরে বই লিখেছেন। তো মীর তকিমুর কিন্তু মির্জা গালিবেরও আগে।
তাহলে তিনি এই রবীন্দ্রনাথের সাথে ইকবাল ছিল সমসাময়িক। ইকবালের জন্মের 15 বছর পরে রবীন্দ্রনাথের জন্মের 15 বছর পরে ইকবাল জন্মেছিলেন, আর রবীন্দ্রনাথের মৃত্যুর 3 বছর আগে ইকবাল মারা গিয়েছিলেন। তাহলে ইকবাল বেঁচেছিলেন 60-61 বছর, আর এই বেঁচেছিলেন নাম কি বলে, রবীন্দ্রনাথ বেঁচেছিলেন 80 বছর। কিন্তু রবীন্দ্রনাথ ইকবালকে মোকাবেলার সাহস পাননি। আর এই রবীন্দ্রনাথের শিষ্য আবু সাঈদ আইয়ুব তিনিও ইকবালের গজল থেকে লেখার সাহস পাননি। তিনি মীর তকিমির উপরে লিখলেন এবং এই গালিবের উপরে লিখলেন, এবং আবু সাঈদ আইয়ুবের নাম কি বলে যে তিনি গালিবের মীর তকিমির উপরে লিখেছেন, কিন্তু মীর তকিমির তো গালিবেরও আগে। যে লোক গালিব বা মীর তকিমির উপর এত লিখতে পারে, সে আবার ইকবালকে বাদ দিয়ে গেলেন কেন? কারণ তিনি মিথ্যা কথা লিখতেন, আর মিথ্যুক হিসাবে তিনি ইকবালকে মোকাবেলার সাহস পাননি। এই ধরনের রোগে পড়ে আছে গোটা বাঙালি সমাজ। হুমায়ুন কবির, গোটা ভারতের বাঙালি শিক্ষামন্ত্রী আবু সাঈদ আইয়ুবের মতো তিনিও ইকবালকে নিয়ে আলোচনা করতে সাহস পাননি। তাহলে হুমায়ুন কবির তিনি ওই যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটা তিনি ইংলিশে লিখে দিয়েছিলেন। তিনি মাওলানা আবুল কালাম আজাদের সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। তিনি মাওলানা আবুল কালাম আজাদ মারা যাওয়ার পরে তিনি আবার গোটা ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তো মাওলানা আবুল কালাম আজাদ প্রথম শিক্ষামন্ত্রী গোটা ভারতের। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাঙালি মুসলমান কিন্তু একসময় এই পড়তো না, আবুল কালাম আজাদ এবং হুমায়ুন কবির, কিন্তু এখন হুমায়ুন কবির নিয়ে পড়তেছে, আবুল কালাম আজাদ নিয়ে বাঙালি মুসলমান পড়তেছে। তো এই হুমায়ুন কবির তিনি কিন্তু কান্ট পড়া লোক, কিন্তু তিনি এই ইকবালের মোকাবেলা করার সাহস পাননি। তাহলে ওখানে যে আবু সাঈদ আইয়ুব যে মিথ্যা কথা বলতেন, তার ফলে কিন্তু তিনি মীর তকিমিরকে নিয়ে আলোচনা করার সাহস পেয়েছেন, মির্জা গালিবকে নিয়ে আলোচনা করার সাহস পেয়েছেন, কিন্তু ইকবালকে মোকাবেলা করার সাহস আবু সাঈদ আইয়ুব পায়নি। এবং সেরকম অবস্থা হয়েছিল হুমায়ুন কবিরের। তো ইকবাল নীরজ চৌধুরী আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী রবীন্দ্রনাথ লিখলেও তিনিও ইকবালের নাম উচ্চারণ করার সাহস পাননি। নীরজ চৌধুরী ইংরেজিতে অনেক বই লিখলেও তিনিও ইকবালকে মোকাবেলা করার সাহস পাননি। তিনি রবীন্দ্রনাথের সমালোচনা করলেও তার নিজের লেখা মিথ্যা কথায় ভরপুর, রবীন্দ্রনাথের মতোই। কাজেই বাঙালি আগাগোড়া গলাবাজি করে, আর গলাবাজ কাউকে মোকাবেলা করার সাহস পায় না। সেই গলাবাজি বঙ্কিম যেটা করতেন সেটা গলাবাজি, আর গলাবাজি যুক্তিবাদ নয়। সেই গলাবাজি রবীন্দ্রনাথ শরতের মধ্যে দিয়ে নজরুলের কাছে এসে পৌঁছেছে, আর নজরুলের কাছে গলাবাজিটা বিশ্রয়ে ধরা পড়েছে। ফরহাদ মাজহারের যে রবীন্দ্রনাথকে ডিফেন্ড করে রবীন্দ্রনাথের কে 95% মুসলমান বলে যে বক্তৃতাটা দিয়েছেন, সেটাও একটা গলাবাজির উদাহরণ, যুক্তির নয়। কারণ ফরহাদ মাজহার বলেছেন তিনি 95% মুসলমান। তিনি বলেছেন যে ব্রাহ্ম ধর্মের উৎপত্তি ইসলামের প্রভাবে। আসলে তিনি তার পড়াশোনা এত কম যে তিনি বুঝতেই পারেননি যে ফরহাদ মাজহার উৎপত্তি হয়েছে ব্রিটিশের প্রভাবে, ব্রিটিশের আমলে। আর এই ব্রাহ্ম ধর্মটার যে ফরহাদ মাজহার বুঝতেই পারেননি যে রবীন্দ্রনাথের যে ধর্ম ব্রাহ্ম ধর্ম, সেটার উৎপত্তি হয়েছে ইসের প্রভাবে, নাম কি বলে, এই ব্রিটিশের প্রভাবে। এবং ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়ের কবর আছে ইংল্যান্ডে। তো এবং এই জীবন দাস নজরুলের বছরে জন্ম হয়েও কিন্তু একটাও তিনি ব্রিটিশ বিরোধী কবিতা লেখেননি। জীবন দাসের মতো মেধাবী মানুষ কেন ব্রিটিশ বিরোধী কবিতা লিখলেন না? কারণ তিনি ব্রাহ্ম ধর্ম ছিলেন, আর ব্রাহ্মরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিটিশের দালালি করে গেছে। তো এই ব্রাহ্ম ধর্মের উপরে ব্রাহ্ম ধর্মের জীবন দাস 1899 সালে জন্মেছিলেন, আর নজরুল 1899 সালে জন্মেছেন। এবং নজরুল যে বোয়া হয়ে যান 1842 সালে, কিন্তু জীবন দাস মৃত্যুর আগ পর্যন্ত 1854 সাল পর্যন্ত প্রায় লেখালেখি করে গেছেন জীবন দাস। তাহলে 54 বা 52 সাল পর্যন্ত লেখালেখি করে গেছেন, কিন্তু তদুপরি তিনি একটাও ব্রিটিশ বিরোধী কবিতা পাওয়া যায় না। কারণ ব্রাহ্ম ধর্মটার যে উৎপত্তি হলো ব্রিটিশের প্রভাবে, আর কবির দাদু নানক বা শ্রী চৈতন্যদেব এদের পরে ইসলামের প্রভাব ছিল। ইসলামী জামানায় তাদের ইসলামের উত্থান যুগে তাদের আবির্ভাব, এবং হিন্দু ধর্মের উপরে ইসলামের প্রভাবেই কবির দাদু নানক ও চৈতন্যদেবের জন্ম হয়েছিল। তাহলে এই জিনিসগুলোও কিন্তু ফরহাদ মাজহার বুঝেন না বলেই তিনি রবীন্দ্রনাথকে বলেছেন যে 95% মুসলমান। তো এটাও একটা যুক্তির কথা না, এটা হলো গিয়া এই গলাবাজি যেটাকে বলে। তো কাজে যুক্তি হলো কি, যুক্তি অত্যন্ত ধারালো, শার্প, সেখানে মানে ভুল কথা বলার স্কোপ নাই, সেখানে যুক্তির পরে পাল্টা যুক্তি আসবে। তো সেই হিসাবেই আমি বললাম যে গলাবাজির নিদর্শন যুক্তিবাদের নয়, ফরহাদ মাজহারের সেই বক্তৃতাটা। বর্তমানে বিশ্বে যুক্তিবাদের নিদর্শন কান্ট, গেটে, হেগেল, নিটশে। কিন্তু বর্তমানে বাঙালি মুসলমান জার্মান দর্শনে সচেতন হয়ে উঠেছেন। তারা বর্তমানে কান্ট,
ফিক্টে, হেগেল, নিটশে, ওয়াল্টার বেঞ্জামিন, হাইডেগার্ড, গেটে, শোপেনহাওয়ার পড়ছে, যেটাকে সচেতনভাবে বাঙালি হিন্দু দূরে সরিয়ে রেখেছিল। মানে এই জার্মান দার্শনিকদের বাঙালি হিন্দু পছন্দ করতো না। বাঙালি হিন্দু পছন্দ ছিল জার্মানদের শত্রু, বিশেষ করে রাশিয়া এবং ফ্রান্স। এবং এর ফলে কিন্তু বাঙালি একটা ভিক্ষাবৃত্তির ইস্যু চলে গেছেন, এবং বাংলায় কিন্তু আজও পর্যন্ত সিনেট নাই, কারণ রাশিয়া বা ফ্রান্সের সিনেট ছিল না। তাহলে কিন্তু ইংল্যান্ড, জার্মান দর্শন সবচেয়ে বেশি বিকশিত হয়েছে কোথায়? সেটা আমেরিকায়। আর আমেরিকাতে সবচেয়ে শক্তিশালী সিনেট সেখানে জন্মেছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই বাঙালি মুসলমান কিন্তু ওই বাঙালি হিন্দুদের থেকে এখন ট্যালেন্টেড হয়ে উঠছে। বাঙালি হিন্দুরা কিন্তু ইউরোপের শ্রেষ্ঠ দর্শন কান্ট, ফিক্টে, হেগেল, নিটশে, ওয়াল্টার বেঞ্জামিন, হাইডেগার্ড, গেটে, শোপেনহাওয়ার কে এদেশে তেমনভাবে আনে নাই। এরা সবাই জার্মান দার্শনিক, যাদের কথা আমরা বললাম। আচ্ছা, তার সঙ্গে আমেরিকান একজন দার্শনিক আছে আর ব্রিটিশ একজন দার্শনিক আছে, তারা কিন্তু জার্মান দর্শনের প্রচণ্ডভাবে নির্ভরশীল। একজন হলো ব্রিটিশ দার্শনিক কার্লাইল এবং আমেরিকান দার্শনিক র্যালফ ওয়াল্ডো এমারসন, যিনি আমেরিকান স্কলার প্রবন্ধটা লিখেছিলেন। তাহলে এখন আমরা দেখব যে আসলে এই যে বাঙালি মুসলমান জার্মান দর্শনের সচেতন হয়ে উঠেছে, তারা কান্ট, ফিক্টে, হেগেল, নিটশে, ওয়াল্টার বেঞ্জামিন, হাইডেগার্ড, গেটে, শোপেনহাওয়ার পড়ছে, সেটাকে সচেতনভাবে বাঙালি হিন্দু দূরে সরে রেখেছিল। এটাকে আমরা বলতে পারি বাঙালি হিন্দুর বুদ্ধিবৃত্তি, ভিক্ষাবৃত্তি। হিন্দু জাতি দীর্ঘদিন ধরে মুসলমানের কাছে পরাজিত থেকে ভিক্ষাবৃত্তিতে অভ্যাস হয়ে গেছিল, আর বর্ণবাদীরা ভিক্ষা করে খায়, কর্ম করে খায় না। ফলে রবীন্দ্রনাথের এক অজস্র ভিক্ষার গান আছে, কিন্তু একটাও কর্মের গান পাওয়া যায় না। ফলে 30 কোটি বাঙালির একটাও সায়েন্স নোবেল নাই, অথচ 9 কোটি তামিলের 3টে সায়েন্স নোবেল আছে। কর্ম না করে ভিক্ষা করে তো আর সায়েন্সে নোবেল পাওয়া যায় না, আর ভিক্ষা করে তো আর 200 কোটি 500 কোটি বাজেটের মুভি করা যায় না, যেটা এই উত্তর ভারত দক্ষিণ ভারত করতেছে। বিশেষ করে এই যে কি যেন বাহুবলী মুভি, দাঙ্গাল মুভি, তারপরে এই যে নাম কি বলে 3 ইডিয়টস মুভি, এগুলোর মানে মেকিং খরচও অনেক, আর এরা ইনকামও করেছে প্রচুর। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে আর এইসব মুভি শুধু কমার্শিয়ালি সাকসেসফুল না, আপনার চরিত্র গঠন করে দিতে পারে। যেমন রাজকুমার হিরানির এই মুভিটা বারবার শেষে এসে বলে যে কেন বলছেন তুমি প্রফেসর না, প্রফেসর তো শুধু লেখাপড়া শেখায়, তুমি তো জীবন করে শিখিয়ে দিচ্ছ। এটা কোথায় আছে? এইটা লাগের রহ মুন্না ভাইতে আছে। আবার ইসেও কিন্তু মুন্না ভাই MBBSেও কিন্তু এই কথাগুলোই আছে, এবং একটা গানই আছে জিন্দা দিল মুভিতে যে ও মেরে জান বাই গড मैं तेरा লাইফ বানা दूंगा। তো এই লাইফ বানানোর কথা উত্তর ভারতের কালচারে আছে, ইকবালের কালচারেই আছে, আর জার্মান দর্শনের মধ্যে আছে। কিন্তু যেহেতু বাঙালি হিন্দু রাশিয়ান এবং ফ্রেঞ্চ দর্শনের কথা বারবার নিয়ে এসে যারা যেমন শত্রু, কাজেই বাঙালিদের মধ্যে ক্লান্তিটাই বেশি আছে। ওরা যদি বলে জশিলে, বাঙালিদেরকে বলা যায় থাকাইলে। তো এই যেমন রবীন্দ্রনাথের একটা গান আছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আবার নজরুলের পরে একটা বইও লিখেছিলেন, নজরুলের একটা কবিতার পরে সেই বইটার বিদ্রোহী নরক্লান্ত। কিন্তু উত্তর ভারতে কী লিখত? যে বিদ্রোহী উদ্দীপ্ত, কারণ নজরুলের মধ্যে ক্লান্তির থেকে উদ্দীপনাই বেশি, আর এই জন্য নজরুলের মধ্যে উর্দুওয়ালা ভাব আছে, এবং নজরুল লেখালেখি শুরু করেছিলেন কিন্তু করাচি থেকে। কিন্তু যেহেতু তার নাম কী বলে, তিনি হলো রবীন্দ্রনাথের ভক্ত গোলাম মুর্শিদ সাহেব, তিনি কিন্তু ওই নজরুলের মধ্যেও ক্লান্তি খুঁজে পেয়েছেন। নজরুল এখানে হিসাবে লেগেছেন, মিল দেওয়ার জন্য লেগেছেন, আমি বিদ্রোহীর অনক্লান্ত সেই দিন হব শান্ত। শান্তর সাথে ক্লান্তটা মিল দিয়েছে, কিন্তু নজরুলের মধ্যে বা বেগম রোকেয়ার মধ্যে আমরা ক্লান্তিটা সেভাবে দেখতে পাই না। কিন্তু যারা এই ক্লান্তি দেখতে পায়, তারা দেখতে চেষ্টা করে, খুঁজে বাইর করে যে ক্লান্তি আসলেও বাস্তব না, কারণ তারা রবীন্দ্রনাথের ক্লান্তি নজরুলের উপর আরোপ করে। এগুলোকে বলে সাইকোলজির ভাষায় প্রজেকশন। একজনের এই অভ্যন্তরীণ বিশ্বাস যে দেখছে তার উপরেই প্রজেক্ট করা, তার উপরেই ছুড়ে দেওয়া। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হিন্দু জাতির দীর্ঘদিন না, এখন এই মানে ওয়াল্টার বেঞ্জামিন, হাইডেগার্ড, গেটে, ফিক্টে, নিটশে, শোপেনহাওয়ার, এগুলো বাঙালি মুসলমান পড়ছে, যেগুলো সচেতনভাবে বাঙালি হিন্দুগুলো সরিয়ে রেখেছিল। এটাকে আমরা বলতে পারি বাঙালি হিন্দুর বুদ্ধিভিত্তিক ভিক্ষাবৃত্তি। হিন্দু জাতি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কাছে পরাজিত থেকে ভিক্ষাবৃত্তিতে অভ্যাস হয়ে গেছিলো, এবং বর্ণবাদীরা ভিক্ষা করে খায়, কর্ম করে খায় না। রবীন্দ্রনাথের অজস্র ভিক্ষার গান আছে, কিন্তু রবীন্দ্রনাথের একটা কর্মের গান পাওয়া যায় না। ফলে 30 কোটি বাঙালির আজ পর্যন্ত একটা সায়েন্স নোবেল নাই, অথচ 9 কোটি তামিলের 3টে সায়েন্স নোবেল আছে। কর্ম না করে ভিক্ষা কইরা সায়েন্স নোবেল প্রাইজ পাওয়া যায় না, আর ভিক্ষা কইরা 500 কোটি বাজেটের মুভিও করা যায় না। তারপরে নাম কি বলে ফরহাদ মজার এই বক্তৃতায় যে বক্তৃতায় তিনি বলেছিলেন যে নাম কি বলে রবীন্দ্রনাথ 95% মুসলমান, তিনি বাঙালি হিন্দুর বুদ্ধিভিত্তিক ভিক্ষাবৃত্তির পক্ষেই বলেছেন, যেটা তার পক্ষে খুবই অনুচিত হয়েছে। তাহলে
আমাদের এখন যদি আমরা হিন্দুস্তানি দর্শনের সাথে এই বাঙালি দর্শনকে মিলাতে যাই তাহলে আমাদের কী করতে হবে যে রবীন্দ্রনাথ মানে বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ প্রোপোনেন্ট আর ওদের মধ্যে শ্রেষ্ঠ প্রোপোনেন্ট হল ইকবাল, এই দুজনের তুলনা করতে হবে, যে তুলনাটা এই জীবন দাস করেননি। তারপরে এই নাম কি বলে নোয়াখালীর জীবন দাস বা এই বরিশালের নোয়াখালীর বুদ্ধদেব বসু, বরিশালের জীবন দাস এরা করেননি এবং করতে সাহস পাননি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আবু সাঈদের মতো তিনিও ইকবালকে নিয়ে আলোচনা করতে সাহস পাননি। কে? এই হলো গিয়া হুমায়ুন কবির সাহস পাননি নোয়াখালীর বুদ্ধদেব বসু ও বরিশালের জীবনানন্দ দাস ইকবাল আর রবীন্দ্রনাথের তুলনা করতে। ইকবালকে মোকাবেলার সাহস পাননি ইংরেজিতে বই লেখা নীরজসি চৌধুরী। নীরজসি চৌধুরী আত্মঘাতী বাঙালি ও আত্মঘাতী রবীন্দ্রনাথ বই লিখলেও ইকবালের নাম উচ্চারণ করার সাহস পাননি তার কোনো লেখায়। কবিতার কথা বইতে নাম কি বলে খুব শৈল্পিকভাবে মিথ্যা কথা বলেছেন, নাম কি বলে এই জীবন দাস। তিনি বলতেছেন যে ভারতের রাষ্ট্রভাষার ক্ষমতা তামিল, তেলেগু, মারাঠি, হিন্দির নাই, কিন্তু আমরা জানি যে হিন্দি সবচেয়ে বেশি ভারতের জাতীয় ভাষা হওয়ার উপযুক্ত। তাহলে আর হিন্দির এদের কোনো আফসোসও নাই যদি লেখা নাও থাকে, কিন্তু ভারতের সবচেয়ে বেশি লোক হিন্দিতে কথা বলে। কিন্তু এইখানে তিনি মানে অনেকে আছে যে মিথ্যা কথা বলতে লাগলে বা কোনো কিছু চাইতে গেলে বলে এইটা দাও, প্রথমে একটা শুজ দাও, তারপরে বলে যে একটা কোদাল দাও, তারপরে বলে একটা অমুক দাও তমুক দাও, তারপরে বলে যে তোমার বিছনাটা বেডটা চেয়ারটা টেবিল চেয়ার বিছনা যে বেডিংস ওগুলোও দিয়ে দাও, চকিটাও দিয়ে দাও। তাহলে এইরকমই সে প্রথমে বলতেছে যে মারাঠা, তামিল, তেলেগু, মারাঠার নাই, ভারতের জাতীয় ভাষার ক্ষমতা নাই, এমনকি হিন্দিরও নাই। তাহলে এগুলো মিথ্যা কথা, কারণ হিন্দির অবশ্যই আছে, কিন্তু হিন্দিরা ওরা ভালো করেই জানে যে এটা কি করবে, ভারতের মধ্যে একটা ঘৃণা তৈরি করবে। কাজেই তারা ভালোবাসার হিসাবে হৃদয়ে যাতে হিন্দি থাকে, হিন্দিকে কিন্তু প্রচণ্ডভাবে দক্ষিণ ভারত ভালোবাসে, হিন্দিকে ফলো করে এবং হিন্দির থেকেও ভালো মুভি তারা বানাচ্ছে। এবং হিন্দি আদর্শে ইকবাল তো শেষ জীবনে দক্ষিণ ভারতে চলে যেতে চেয়েছিলেন এবং ইকবাল যার কাছে কবিতা লাগে সে শিখেছিলেন মির্জা দাগ দেহলেও, কিন্তু তার জীবনের শেষ 10 বছর দক্ষিণ ভারতেই ছিলেন। দক্ষিণ ভারতের টাকায় ইকবাল তার বাড়িটা বানিয়েছিলেন। কাজে উত্তর ভারত দক্ষিণ ভারতের মধ্যে কোনো বিরোধ নাই, যেটা আমাদের পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান বা পাকিস্তানের যে মানে 71 আগে পাকিস্তানের দুই অংশের মধ্যে বিরোধ ছিল। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা মানে যদি পূর্ব পাকিস্তানে কিন্তু আমরা কাজী আব্দুল ওয়াদুদ উর্দুওয়ালা লোকগুলোর একটাকেও পাইনি, যেমন আবু সাঈদ আইয়ুব তিনিও পূর্ব পাকিস্তান আসেন নাই, মুস্তফা আলী আসেন নাই, কাজী আব্দুল ওয়াদুদ আসেন নাই। তারপরে এই নজরুলকে তো যখন তাকে নিয়ে আসা হয়েছিল তখন তিনি অথর্ব, তিনি তার ব্রেইন ইজ নট অ্যাক্টিভ। তাইলে তারপরে এই মানে এরা আমি তা বলছি না যে এরা খুব পণ্ডিত মানুষ উর্দুতে, কিন্তু এরা সামান্য উর্দু জানতেন, সেই লোকগুলোও পূর্ব বাংলায় আমরা পাইনি। কিন্তু এখন পূর্ব পাকিস্তানিরা মানে বর্তমান বাংলাদেশিরা কিন্তু প্রচুর উর্দু জানে, তারা ফার্সিও জানে, তারা এই ইংলিশও জানে, ব্রিটিশ, ফ্রেঞ্চ, জার্মান দর্শনগুলো খেয়েছে তারা। আমি আগেই বলেছি তারা কান্ট, ফিক্টে, হেগেল, নিটশে এগুলো নিয়ে ভিডিও আপলোড করতেছে। ফলে বাংলাদেশেও এখন আশা করছি যে সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাংলাদেশেও পার্সোনালিটি জেগে উঠবে। কারণ ইউরোপে একসময় বলা হতো যে শুধু জার্মানদেরই পার্সোনালিটি আছে, বাকি ইউরোপের টেকনিক্যালিটি আছে, পার্সোনালিটি আছে শুধুমাত্র জার্মানির। তো উত্তর ভারতে আমরা পার্সোনালিটি দেখেছি, দক্ষিণ ভারতে আমরা পার্সোনালিটি দেখেছি, কারণ সেই জার্মান দর্শন ইকবালের মাধ্যমে উত্তর ভারত দক্ষিণ ভারতে ছড়িয়ে গেছে। তারা 200 কোটি বাজেটে মুভি করছে, তারা তামিলরা তিনটা সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে। বাংলাদেশিরাও যেহেতু জার্মান দর্শন আলোচনা করছে, বাংলাদেশিরা সায়েন্সে নোবেল পাবে, বাংলাদেশিরা 200 কোটি বাজেট মুভি করে আশা করছি। আর গত 1 বছরে বাংলাদেশেও কিন্তু অত্যন্ত হাই বাজেটে কিছু মুভি হয়েছে, যেগুলো কলকাতার সেই বাজেটে ছুঁতেও পারবে না, যেমন এই বরবাদ, তারপরে তুফান মুভি, তারপরে এই উৎসব মুভি, তারপরে নাম কি বলে আরও এরকম শাকিব খান বিশেষ করে বেশ ভালো ভালো মুভি করছেন। এগুলো কি হচ্ছে, এগুলো বাংলাদেশিদের মর্যাদা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে অলরেডি। এবং এই নিয়ে আমি দেখতেছি যে এই হিন্দিওয়ালারাও এখন ঢাকার মুভির সাথে কলকাতার মুভির তুলনা করছে এবং ঢাকার মুভির শ্রেষ্ঠতাকে মান্যতা দিচ্ছে হিন্দিওয়ালারা। ইউটিউবে এইসব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। বরবাদের সাথে, তুফানের সাথে কলকাতার খাদান মুভির তুলনা হচ্ছে, তুলনা করে উত্তর ভারতের লোকেরা ভিডিও
আপলোড করতেছে, কারণ তারা আশাবাদী যে উত্তর ভারতের যে দর্শন দক্ষিণ ভারতে ছড়িয়ে গিয়ে উত্তর ভারতকে টেক্কা দিচ্ছে, একসময় উত্তর ভারতের যে দর্শন সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে উত্তর ভারতকেই আমরা টেক্কা দেব। তখন কী হবে, বাংলাদেশিরা সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। আর তখন কী হবে, আমরা সঠিকভাবে উত্তর ভারতের সাথে দক্ষিণ ভারতের সাথে বাঙালি তুলনা করতে পারবো। তখন আর তখন বাংলাদেশে 200 কোটি বাজেটের মুভি করবে, তখন 500 কোটি বাজেটের মুভি করে বাংলাদেশিরা, তখন কী হবে, বাংলাদেশিরা সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, হয়তো 3টার জায়গায় 5টাই নোবেল প্রাইজ পেয়ে যেতে পারে। কারণ 9 কোটি তামিল যদি 3টা নোবেল প্রাইজ পেতে পারে, বা 18 কোটি বাঙালি কেন, বাংলাদেশিরা কেন 5টা সায়েন্স নোবেল পাবে না? আর ইতিমধ্যে কিন্তু অলরেডি এই তুফান মুভি, তারপরে এই বরবাদ মুভি, তারপরে এই উৎসব মুভি, এরা অনেক নাম করেছে, অনেক বিগ বাজেটে তৈরি এইসব মুভিগুলো, এবং অনেক চমৎকার কাহিনী এবং অনেক বাজেটও ভালো করেছে। কাজেই বাংলাদেশিরা সায়েন্সে না এগিয়ে যাচ্ছে, মুভিতে এগিয়ে যাচ্ছে, সেটা তো বলাই বাহুল্য। তো তখন কী হবে, উত্তর ভারতের হৃদয়ের দর্শনটা বাংলাদেশেও চলে আসবে। তখন কী হবে, ইংল্যান্ডের মেয়র হতে পারবে বাংলাদেশিরাও, ইসের মতো সাদিক খানের মতো, আর ঋষি সুনাক পাঞ্জাবির মতো বাংলাদেশিরাও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে, বা জোহরান মামদানি যিনি, যার মা হলো পাঞ্জাবি, বাপ হলো গুজরাটি, তাদের মতো ইংল্যান্ডের মেয়র হওয়ার স্বপ্ন বাংলাদেশিরাও দেখবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন। আর তখন কী হবে, আর তখন এই প্রসেনজিতের যে হীনমন্যতা সেটাও চলে যাবে। প্রসেনজিৎ তখন এই মুম্বাই যাইয়াও বা মহারাষ্ট্রে যাইয়াও তিনি বাংলায় কথা বলবেন, বাংলায় কথা বলতে অন্যকে উৎসাহিত করবেন। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।